নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের যে কোনো আর পাঁচটা ভিডিওর মতো একদমই নয়। আজকের এই ভিডিওটা কিন্তু একদমই আলাদা এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সকলের সামনে একটা নতুন কিছু চিন্তাভাবনা তুলে ধরতে চেয়েছি। আসলে দেখুন, যারা নেতাজিকে নিয়ে রোজ রিসার্চ করে বা আমাদের মতো মানুষ যারা নেতাজিকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে বা ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, রিসার্চ করে, তারা কিন্তু প্রতিনিয়তই এই ব্যাপারটাকে নিয়ে চর্চা করে। এটাই তাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু। কিন্তু যারা ধরুন এই ভিডিওগুলো দেখে, যারা সাবস্ক্রাইবার্স বা যারা দর্শক, যারা ভিউয়ার্স, যারা এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট রাখে, তারা কিন্তু মনে মনে অনেক এমন কথা থাকে, তারা সব সময় সেটা বলতে চায় বা অনেক সময় তাদের মনেই সেগুলো চাপা থাকে, বলতে পারে না। কারণ আমরা জানি এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কোনো একটা আলোচনার মধ্যে কথা বলতে যাই, তখন এই জায়গাগুলো কিন্তু খুব একটা আলোচিত হয় না। তো আমার সেই জায়গা থেকেই মনে হয়েছিল যে আমার যারা সাবস্ক্রাইবাররা আছে, যারা দর্শকরা আছে, তারা কেন কিছু বলবে না। তাদের যে কথাগুলো, তাদের যে মনের ইচ্ছাগুলো বা তাদের যে এই ভিডিওগুলো দেখার পর বা এই তথ্যগুলো জানার পর তাদের যে এক্সপ্রেশনটা তৈরি হচ্ছে বা নেতাজিকে নিয়ে তাদের কি চিন্তাভাবনা, সেগুলো সবার সামনে উঠে আসুক। এই যে চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করেছিলাম নিজে নিজে 2-3 মিনিটের ভিডিও বানিয়ে একটা বিশেষ টপিকের ওপর আমাকে পাঠাতে, এবং সেই ভিডিওটা আমি সারা পৃথিবীর সামনে আমার এই চ্যানেলের থ্রু তুলে ধরবো। অনেকেই আমাকে ভিডিও পাঠিয়েছেন, অনেকেই টপিকের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করেছেন, অনেকেই টপিক থেকে একটু বেরিয়ে গেছেন। কিন্তু দেখুন, আমি সবার ভিডিওটাই রাখার চেষ্টা করেছি, কারণ নেতাজিকে নিয়ে সবার যে আবেগ আমি দেখেছি কথা বলার সময় বা ভিডিও বানানোর সময়, অনেকেরই গলা কেঁপে উঠেছে নেতাজিকে নিয়ে কথা বলতে গিয়ে। দেখুন, এগুলো তো একটা আবেগ, এগুলো তো একটা ভালোবাসা আমাদের দেশনায়ক সুভাষচন্দ্র বোসের প্রতি। তো আমার মনে হয়েছে সবার যে কথা, সবার যে বক্তব্য, সেটা অবশ্যই দেওয়া উচিত। তাই জন্য আমি কারোর ভিডিওই বাদ দিইনি, সবার ভিডিওই আমি এই ভিডিওর মাধ্যমে ইনক্লুড করেছি। আজ যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, তখন তারিখটা হচ্ছে 23শে জানুয়ারি 2025, নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন। ইতিহাসের পাতা যদি খুলে দেখা যায়, তাহলে দেখা যায় যে আজকের এই দিনটাতে ভারতবর্ষ এমন এক মহান বিপ্লবী, মহান মানব এবং মহান রাজনীতিবিদকে খুঁজে পেয়েছিলেন, যিনি নিজের মা, ভারতবর্ষ এবং মা কালী, এই তিনটেকে সমান চোখে দেখেছেন, সমান চোখে ভালোবেসেছেন এবং এই তিনজনের জন্যই নিজের আত্মবলিদান দিয়েছেন। সত্যি ভারতবর্ষের ইতিহাস বলুন অথবা সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, তাহলে নেতাজির মতো আর একটা বিপ্লবী আপনি খুঁজে পাবেন কিনা তার গ্যারেন্টি দেওয়া খুব মুশকিল। হয়তো পাবেন না, এই গ্যারেন্টিটা আমি আজকে আপনাকে দিচ্ছি। আমরা মনে করি যে ভারতবর্ষে এখন অনেক ফাইল আছে যেগুলো ভারত সরকার প্রকাশ করছে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা এই কথাটা ভাবি না যে শুধুমাত্র ভারতবর্ষে যদি এত ফাইল ক্লাসিফাইড হয়ে থাকে, তাহলে ভাবুন জাপান, রাশিয়া, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ড, কত দেশে নেতাজির কর্মকাণ্ডের ফাইল এখনও কোনো না কোনো একটা ঘরে অথবা আর্কাইভে ধুলোর নিচে চাপা পড়ে আছে। ভাবলে অবাক লাগে যে আমার এই সামান্য জীবনে আমি যদি 10-12 জন্ম নিই, তাহলেও আমি হয়তো নেতাজি সম্বন্ধে সমস্ত কিছু পড়ে, কন্টেন্ট ক্রিয়েট করে বা আমি যদি রিসার্চও করতে চাই, তা সম্পূর্ণ করতে পারবো কি না, সেই বিষয়ে কিন্তু মাঝে মাঝেই মনে একটা প্রশ্ন জাগে। কারণ আমি যদি 1945-এর পর যে বিতর্কিত তার জীবন, সেই 45-এর জীবনটা যদি আমি ছেড়েও দিই, শুধুমাত্র 1945 অবধি তার যে কর্মকাণ্ড, সেই বিষয়ে বা আমরা কতটা জানতে পেরেছি, আমার মনে হয় 5% আমরা এখনো জেনে উঠতে পারিনি। নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশপ্রেম দেখতে যদি আমরা যাই, তাহলে অবাক হয়ে যাই। সুভাষবাদের জন্ম তিনি দিয়েছিলেন। এই সুভাষবাদ আসলে কি? ভারতবর্ষের যে পুরনো সংস্কৃতি, জাতীয়তাবাদ, বিভিন্ন ধর্মের যে সম্মেলন বা বিভিন্ন ধর্মের যে মিলন,
এবং এই বিভিন্ন ধর্মের বিভিন্ন আচার ব্যবহার এই সবের মধ্যে যে মিলনও মহান, এইটাই হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদ। এবং সেটাই হয়তো সুভাষচন্দ্র বোস কোথাও না কোথাও ভারতবাসীকে শেখাতে চেয়েছিলেন। আমাদের প্রথম একজন সাবস্ক্রাইবারের ভিডিও আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, জাতীয়তাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বোসের সুভাষবাদ এবং তার অন্তর্ধান রহস্য নিয়ে তিনি আমাদেরকে কি বলতে চান, চলুন দেখা যাক। নমস্কার। সর্বপ্রথমে আমি কৃষ্ণেন্দুকে জানাবো সাধুবাদ। আজকের এই নবপ্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে কৃষ্ণেন্দু যেভাবে অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা চরম সত্যিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তার জন্য আমার পূর্ণ সমর্থন। শুধু না, শক্তিমান সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ও যাতে সফল হয়। ভারতবর্ষের বুকে জন্মেছিলেন এক মহান পুরুষ, নেতাজি সুভাষচন্দ্র বোস। সমস্ত ব্যক্তি স্বার্থ ত্যাগ করে ভারত মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে, ইংরেজের মতন দুর্দণ্ড প্রতাপ রাজশক্তির বিরুদ্ধে ঐকান্তিকভাবে একনিষ্ঠভাবে প্রচেষ্টা চালিয়ে ভারত মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় এটাই যে তিনি তার সেই স্বপ্নকে সফল করতে পারেননি। কোনো এক অজানা অশুভ শক্তির করাল দংশনে তিনি ব্যর্থ হয়েছেন। অবশেষে আজ 140 কোটির ভারতবর্ষ শুধু না, সারা পৃথিবী তার মৃত্যু দিবস এবং মৃত্যুর কারণ সম্বন্ধে এখনো কোনো সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কৃষ্ণেন্দু সে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই সত্যিকে উদ্ঘাটন করার চেষ্টা করছে। সর্বশক্তিমান ঈশ্বর তাকে সার্বিকভাবে সাহায্য করবে, এই কামনা আমি করি। নেতাজির জন্ম দিবসের প্রাককালে দাঁড়িয়ে আজ এই কথা শুধু কামনা না, আন্তরিকভাবে আমি প্রার্থনা এবং বিশ্বাস করি রাজ্য তথা ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক যে অস্থিরতা, বিশ্বাসহীনতা আমাদেরকে সার্বিকভাবে গ্রাস করছে, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। সেখানে দাঁড়িয়ে নেতাজির মতন একজন বিপ্লবী বললে কম বলা হবে, একজন মহাপুরুষ, একজন যুগাবতার বলতে পারি আমি। তার প্রতিটি কর্মকাণ্ড, তার আদর্শ, তার বৈপ্লবিক চিন্তা, তার নিঃস্বার্থ আত্মত্যাগ, তার আত্মবলিদান আজ সার্বিকভাবে ভীষণ ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। সেই মহান পুরুষ, সেই মহান ব্যক্তিত্ব, সেই মহাপুরুষের সামান্যতম আদর্শকে যদি আমরা সামনে নিয়ে এগোতে পারি, হয়তো একদিন সত্যি ভারত আবার জগতে সবার শ্রেষ্ঠ আসন লাভে। এই কামনা, এই বাসনা নিয়ে আমি আমার স্বল্প বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভ কামনা রইল।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে বাঙালি ভালোবেসে রবি ঠাকুরও বলে থাকে, সেই মানুষটিও কিন্তু তার একাধিক চিঠি, তার বিভিন্ন লেখা, কবিতা, ছোট গল্প এইসবের মাধ্যমে বারবার এটা প্রমাণ করেছেন যে তিনিও কোথাও না কোথাও গিয়ে তার জীবনের একদম শেষ লগ্নে এসে বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা যদি কেউ এনে দিতে পারে, অখণ্ড ভারতবর্ষের যে পূর্ণ স্বাধীনতার স্বপ্ন আমরা ভারতবাসীরা দেখছি, তা যদি কেউ এনে দিতে পারে তা হলেন একমাত্র সুভাষচন্দ্র বোস। তাই জন্যই বোধহয় তিনি তার জীবনের শেষে এই গানটির রচনা করেছিলেন। রোমাঞ্চ লাগে ধরে ঘাসে ঘাসে, রোমাঞ্চ লাগে ধরে ঘাসে ঘাসে। যে সময় দাঁড়িয়ে এই গানটি রচনা করেছিলেন এবং সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করে দেখেন, তাহলে আমার বিশ্বাস যে কোনো বিচক্ষণ বুদ্ধিমান মানুষের এটা বুঝতে একটুও বাকি থাকবে না যে এই গানটি তিনি কার উদ্দেশ্যে লিখেছিলেন। ঠিকই ধরেছেন, এই গানটি আর অন্য কোনো কারণে নয়, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একদম শেষের দিকে কয়েকটি ছোট গল্প লিখেছিলেন, কিন্তু তার মধ্যে একটি ছোট গল্পের ওপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন, যার নাম বদনাম। এই বদনাম গল্পে তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য চরিত্রের বিবরণা দিয়েছিলেন, যিনি হলেন বিপ্লবী অনিল। যারা ছোট গল্প বদনামটি পড়েছেন তারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন বিপ্লবী অনিলের সঙ্গে এখানে কার তুলনা করা হয়েছে। ভালোভাবে দেখলে বুঝতেই পারবেন যে বিপ্লবী অনিলের মাধ্যমে তিনি এখানে দেশনায়ক সুভাষচন্দ্র বোসের কথাই বলতে চেয়েছেন, কারণ সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট সুভাষচন্দ্র বোসের গৃহত্যাগ সেই দিকে ইঙ্গিত করে। শুধুমাত্র তাই নয়, মহানিষ্ক্রমণের যে তথাকথিত গল্প আমরা শুনে আসছি, সেই গল্পতেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন লাগিয়েছে এই বদনাম গল্পটি। এবং এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের অনেক দিক থেকে মতবিরোধ থাকলেও অনেক দিক থেকে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা অপরিসীম ভালোবাসা এবং খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং এটা বলাই যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ লগ্নে এসে বুঝতে পেরেছিলেন যে সুভাষই পারে দেশে স্বাধীনতা ফিরিয়ে আনতে। এবার আমরা শুনে নেবো আরেকজন সাবস্ক্রাইবারের কথা। দেখুন তিনি কি বলছেন আজকের এই মহান পূর্ণ লগ্নে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, ওয়েক আপ উইথ কেডি চ্যানেলের পক্ষ থেকে কৃষ্ণেন্দু দাকে জানাই ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বিষয়টা আজকে 23শে জানুয়ারি, আমাদের এই মহাবিশ্বের মহানায়ক শ্রীযুক্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। কেন 23শে জানুয়ারিটা খুব আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, দেশ স্বাধীনতার সময় বা দেশ স্বাধীনের যে লড়াই, সে লড়াইয়ে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সবাই সবার জায়গায় শ্রদ্ধেয়, উল্লেখযোগ্য, সবাই দেশের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু এই মানুষটি নেতাজি সুভাষ বোস একমাত্র ব্যক্তি যাকে ঘিরে আজকে এত আলোচনা, এত প্রসার, যার এত প্রকাণ্ড কর্মকাণ্ড, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের এই মহান দিনে দেশপ্রাণ দিবস হিসাবে আমাদেরকে আজকে বলা, এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এই সমাজে সুভাষবাদ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে যত আদর্শ মতবাদ এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের আজকে অভাব বলবো না, সংখ্যাটা বড্ডই কম। কি ছিল না মানুষটার মধ্যে? মানুষটা দূরদর্শী, রাজনৈতিক বুদ্ধি,
দেশ স্বাধীনের জন্য নিজের সমস্ত বিলাসিতা বর্জন, অবশেষে গৃহত্যাগ, মহানিষ্ক্রমণ 1941 সালে। দেশ স্বাধীনের উদ্দেশ্যে তার এই যে দেশের জন্য আত্মত্যাগ, তা কোনো কিছুতেই আমরা তাকে ফিরিয়ে দিতে পারিনি। ছোট্ট সামান্যভাবে যদি বলা যায়, আজ সেই মানুষটি তার দেশে কিভাবে ব্রাত্য থেকে গেছেন, আজ সে আলোচনা করতেও অনেকের কুণ্ঠাবোধ জাগে। আমার সকলের কাছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মদিনের উপলক্ষে, শুধু জন্মদিন বলবো না, আজকে একটা বিশেষ দিন, এরকম একটা মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, সেই উপলক্ষে আমরা আপনাদের কাছে বার্তা, যতটা পারুন সুভাষবাদ এগিয়ে চলুন, পড়াশোনা করুন একটু সুভাষ নিয়ে। সুভাষবাদ কি না, আমি কোনো রাজনীতির কথা বলছি না। সুভাষবাদ হচ্ছে সেই বাদ, সর্বধর্ম সমন্বয়ে মতামত বিনিময়, ঐক্য এবং সর্বোপরি উন্নয়ন। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি যে তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তিনি দেশের জন্য কি করতে পারেন, আমরা তাকে তার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। একটাই আবেদন, নেতাজি অন্তর্ধান রহস্য আমরা সকলেই জানি, গুমনামি বাবার যে ইনসিডেন্ট আমরা সকলেই জানি, ফৈজাবাদ, অযোধ্যা, সবাই অনেকটাই ওয়াকিবহাল এই বিষয়ে। দরকার হচ্ছে একটা সুন্দর উদ্যোগের। কি হলো আমাদের দেশ নায়ক, আমাদের এই দেশ, একজন দেশের মানুষ, সর্বোপরি বাঙালি, তার থেকেও বড় কথা নেতাজি সুভাষ শুধু দেশের নয়, ইন্টারন্যাশনাল একটি ফিগার, সেরকম একটি মহানায়কের তার শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানার অধিকার আমাদের সকলের আছে। আমরা যারা একটু সুভাষ নিয়ে একটু আলোচনা করি, পড়াশোনা করছি, অনেকেই করেন, আমরা আবেদন দিচ্ছি আপনারাও এটা নিয়ে একটু এগিয়ে আসুন। নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচন হোক, এই নিয়ে আমরা একটা আওয়াজ গড়ে তুলি। আপনার সকলের কাছে আমার বিনীত এই অনুরোধ যে নেতাজি সুভাষচন্দ্রকে আমাদের, তাকে বেঁচে থাকতে না পেরে হোক বা আমরা কিছু তার জন্য করতে না পেরে হোক, যদিও বা তখন তার কর্মকাণ্ডের সময় আমরা বহুদূর, আমরা জন্মাইনি, পরবর্তীতে তার যে আদর্শ প্রচার, যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য এরকম তার বিভিন্ন লেখা, যেমন বলতে পারি আমরা তরুণের স্বপ্ন, ভবিষ্যৎ ভারত, এগুলো একটু পড়াশোনা করুন। নেতাজি অন্তর্ধান সংক্রান্ত বিভিন্ন বই, বিভিন্ন রকম, যারা অনেকে রিসার্চ আছে, যারা সিনিয়র স্যাররা রয়েছেন, যারা এই তদন্ত কমিশনের সাথে যুক্ত ছিলেন, তাদের লেখাগুলো একটু পড়ুন। সব শেষে আমাদের কৃষ্ণেন্দু দাকে জানাই আন্তরিক ধন্যবাদ, কারণ একটি চ্যানেল, দ্য ওয়েক আপ উইথ কেডি, এই চ্যানেলটা আপনারা ভালো করে দেখুন। এগিয়ে নিয়ে যাওয়ার এবং আলোচনা করার যে কাজ আজকে এই মাধ্যমে খুবই দুরূহ একটা ব্যাপার, হাতে গোনা কয়েকজন করছেন। কৃষ্ণেন্দু দাকেও আমি জানাই, তুমি এগিয়ে চলো, তার জন্য অভিনন্দন, শুভেচ্ছা রইল। সর্বোপরি সবার কাছে একটাই অনুরোধ, নেতাজিকে নিয়ে একটুখানি এগিয়ে আসুন, এই আমাদের বিনীত করজোর অনুরোধ থাকবে। আমরা আছি দাদার চ্যানেলের সাথে, দাদাকেও এই কাজ করার জন্য আবার আগামী দিনে আরো আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। সর্বোপরি 23শে জানুয়ারি সবাই মিলে শপথ নিন যে আমরা নেতাজির জন্য কিছু না হলেও, উৎসর্গ কিছু করতে না পারলেও, তার মতন একজন মহানায়কের জন্য কিছু করাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে আমি মনে করি। সুতরাং আমরা সকলে আছি, কথা আমি বেশি বাড়াবো না, এ নিয়ে আরো বিস্তারিত কথা পরবর্তীতে হবে। সবশেষে একটাই কথা, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ, নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বৃহৎ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে শুধুমাত্র রাজনীতি, দেশপ্রেম বা দেশকে স্বাধীন করার চিন্তা ভাবনাও নয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার যে পাবে এবং ভারতবর্ষের স্বাধীনতার পর স্বাধীন ভারতে তারা সকলে সমান অধিকারে বাঁচতে পারবে, তার চিন্তা ভাবনা কিন্তু তিনি তখন থেকেই শুরু করে দিয়েছিলেন। তার প্রমাণ আমরা পাই আজাদ হিন্দ ফৌজের প্রথম রানী রেজিমেন্ট বা বলা যায় মহিলা রেজিমেন্ট, যেটা সেই সময় ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো আর্মিতে কিন্তু ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পূর্ণভাবে তার নিজের ইচ্ছা এবং নিজের তাগিদে তৈরি করেছিল ঝাঁসির রানী রেজিমেন্ট, এবং তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র দেশের জন্য পুরুষ কেন প্রাণ দেবে, মহিলারাও কোনো জায়গায় পিছিয়ে নেই, এবং সেই কারণেই বোধহয় তিনি তৈরি করেছিলেন ঝাঁসির রানী রেজিমেন্ট। ঝাঁসির রানী রেজিমেন্টের যে সমস্ত
বীর সেনানীরা ছিলেন তাদেরকে যে তিনি কতটা ভালোবাসতেন, এখানে আমি তার ঠিক দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। একদিন আজাদিন ফৌজের একটি মিটিংয়ে, যেটা রেঙ্গুনের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছিল, সেখানে হঠাৎই একটি যুদ্ধ বিমান নেমে আসে এবং সেই যুদ্ধ বিমানের গোলাবর্ষণে একটি আজাদিন বাহিনীর মহিলার মৃত্যু ঘটে। নেতাজি সুভাষচন্দ্র বোস রাত্রিবেলা খুবই বিচলিত হয়ে পড়েছিলেন এই ঘটনার জন্য, এবং যখন তার সঙ্গে লেফটেন্যান্ট থেভার্স দেখা করতে আসেন, তখন তিনি তার স্টেনো ভাস্করনকে একটি আদেশ দিয়েছিলেন যে যখন ভারতবর্ষ স্বাধীন করবে এই আইএনএ বাহিনী, তখন কলকাতার রাস্তা দিয়ে আইএনএর বাহিনী যখন মার্চ করতে করতে যাবে, তখন সেই দলের একদম প্রথম সারিতে থাকবে ঝাঁসির রানী রেজিমেন্ট। তিনি এতটাই ভালোবাসতেন এই মহিলা রেজিমেন্টকে। তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর মহিলারা ঠিক সমানভাবে কর্মদক্ষ হয়ে উঠুক এবং সমানভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, লেফটেন্যান্ট থেভার্স যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে 500টি বুলেটের দাবি করেন বা ভিক্ষা চান, 500টি বুলেটের ভিক্ষা চান, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস একটু অবাক হয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন এই 500 বুলেটের ভিক্ষা তারা কেন চাইছে। লেফটেন্যান্ট থেভার্স বলেছিল যে যদি শত্রুপক্ষের হাতে ধরা পড়ি, তাহলে একটি বুলেট থাকবে যেটা দিয়ে আমরা নিজেকে শেষ করে দেব, যাতে শত্রুপক্ষের হাতে কোনোভাবে ঝাঁসির রানী রেজিমেন্টের কোনো মহিলার কোনো সম্মানহানি না ঘটে। কোথাও না কোথাও গিয়ে তার মনে একটা আবেগ তাকে জড়িয়ে ধরেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পান এবং বলেন গ্র্যান্টেড, মানে তিনি সেদিন সেই মহিলাদের ইচ্ছা ফেলে দিতে পারেননি। এছাড়া আরেকটা কথা বলে রাখি, আইএনএ যে বাহিনী ছিল সেখানে ধরা পড়েছিল একটি চীনা এজেন্ট, এবং সেই এজেন্টটি ছিলেন একজন মহিলা। জাপানের তরফ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল সেই মহিলা এজেন্টকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু নেতাজি জানতেন যে সেই এজেন্টকে যদি জাপানি সেনার হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই মহিলার সম্মানহানি এবং পরবর্তীকালে প্রাণনাশ ঘটবে। সেই মহিলার যাতে কোনো রকম ক্ষতি না হয়, তিনি সেই জন্য বারবার ইতস্তত বোধ করেছিলেন জাপানি সেনাদের হাতে ওই মহিলাকে তুলে দিতে। এটাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই জন্য আমাদের একজন মহিলা সাবস্ক্রাইবারের কাছ থেকে শুনে নেব তার এই বিষয়ে কি মতামত। নমস্কার, আমি শোভিতা। আজকে আমার কিছু বক্তব্য আমি ওয়েক আপ উইথ কেটি চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে জানাতে চাই। সালটা ছিল 1897, 23শে জানুয়ারি, আমাদের ভারতের মহামানবের জন্মদিবস বা জন্মতিথি, যেটা আমরা উদযাপন করে থাকি। ভারতের বলা ভুল হবে, গোটা বিশ্বের কিন্তু তিনি মহামানব। রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুরের মতো জায়গাও কিন্তু তার খ্যাতি কিছুটা কম ছিল না। তিনি শুধুমাত্র ভারতকে স্বাধীন করতেই এগিয়ে আসেননি, কিন্তু তিনি নারী শক্তিকেও যথেষ্টভাবে এগিয়ে তুলেছেন। তার প্রথম গঠন করা হচ্ছে গিয়ে ঝাঁসি রানী রেজিমেন্ট, যেটা তিনি নারী শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, দূর ভবিষ্যৎ পর্যন্ত তিনি এগিয়ে নিয়ে যাওয়ার গঠিত করেছিলেন। তার থেকে আরেকটা কথা বলি, তিনি যেমন ভারত স্বাধীনতার কথা ভেবেছিলেন, নারীরাও যাতে ভারত স্বাধীনতায় যুক্ত হতে পারে তার কথার জন্যই কিন্তু তিনি ঝাঁসি রানী রেজিমেন্টটা তৈরি করেছিলেন। এছাড়াও তার ইন্ডিয়ান আর্মি গঠন করা আর একটা অন্যতম প্রচেষ্টা। আমি ভারত সরকারের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, এমন অনেক অজানা তথ্য আছে যা কিন্তু আজও ভারতীয় নাগরিকরা জেনে উঠতে পারেননি। আমার একটাই অনুরোধ, সেই অজানার তথ্য বা ফাইল যেগুলো আজও লুকিয়ে রাখা হয়েছে এবং যেগুলোকে নিয়ে নাড়াচাড়া করলেই অনেক কিছু হয়ে যেতে পারে, আমি একটাই অনুরোধ করব যেন সেই অজানা তথ্যগুলো আমাদের সকলের সামনে আসে এবং সবাই যেন এই অজানা তথ্যগুলো জানতে পারে। আমার মনে হয় এইরকম স্বাধীন ভারতের কথা বোধহয় নেতাজি ভাবতে পারেননি। জয় হিন্দ, বন্দে মাতরম। हिंद आ गए, नाज़ जिस पे हिंद को शान हिंद आ गए।
নেতাজি সুভাষচন্দ্র বোস একদিন দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বাণী আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি। এই বাণীটা দুটো লাইনে হলেও খুব সহজে বলা গেলেও এর অন্তর্নিহিত অর্থ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ছিল সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে। আপনারা যদি দেখি নেতাজি সুভাষচন্দ্র বোস কেন এই কথা বলেছিলেন, কারণ তিনি জানতেন যে এই লড়াই শুধুমাত্র লড়াই করার জন্য লড়লে হবে না, এই লড়াইয়ের মধ্যে সঁপে দিতে হবে নিজের প্রাণ, নিজের ত্যাগ, নিজের সমস্তটুকু। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই লড়লে তবেই হয়তো ভারতবর্ষ একদিন স্বাধীন হবে এবং তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন পূরণ হবে। তাই জন্যই হয়তো তিনি এই ডাক দিয়েছিলেন। আমাদের একজন খুদে সাবস্ক্রাইবারের কথা আজকে শুনবো, যার মুখে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটা শুনতে কতটা মধুর লাগে চলুন একবার শুনে নেওয়া যাক। Subhash Chandra Bose was born on 23rd January 1897. He was an Indian freedom fighter. He famously known as Netaji. His famous quote was, "तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा." এমন অনেক মানুষই আছেন যারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনর্গল কথা বলতে পারেন না, কিন্তু তাদের মনেও নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি অনেকটা ভালোবাসা কিন্তু লুকিয়ে আছে। তাই জন্যই এমন একজন সাবস্ক্রাইবার আমাদের আছেন যিনি ভিডিও পাঠাতে না চাইলেও একটি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তার মনের ইচ্ছাটা পাঠিয়েছেন। আসুন তার কথাগুলো একবার শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম সঞ্জীব অধিকারী, খর্দাতে থাকি। আগামী পরশু দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমি মনে করি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওনার আদর্শকে মর্যাদা দিতে হবে সবার আগে। পরিশেষে বলবো, নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করুক বর্তমান ভারত সরকার। এবং ভারত সরকারের কাছে আমার বিনীত আবেদন, এই অন্তর্ধান রহস্যের একটা সত্যিই কিনারা হোক। জয় হিন্দ, বন্দে মাতরম। এই ভিডিওটি ওয়েক আপ উইথ কেডি চ্যানেলের যিনি কর্ণধার আছেন কৃষ্ণেন্দু বাবু, ওনার উদ্দেশ্যে করা। তা উনি নেতাজিকে নিয়ে বেশ কিছুকাল যাবত ভালো কাজ করছেন দেখছি। তা উনি 23শে জানুয়ারি উপলক্ষে একটি পোল মতো করেছেন, যেখানে তিনি প্রত্যেকের মতামত জানতে চাইছেন যে নেতাজি অন্তর্ধান রহস্যের বিষয়ে কি কি পদক্ষেপ করণীয়। তা আমি ব্যক্তিগতভাবে বলবো যে নেতাজিকে নিয়ে 4টে গ্রুপ আছে, একটা 45, 55, 85 এবং বর্তমান। 45 সালের মধ্যে যারা আছেন, যেমন বসু পরিবার, তারা নেতাজিকে অগ্নিদগ্ধ পেনিয়ে মেরে দিয়েছেন। 53 সালের গ্রুপে যিনি আছেন, যেমন জিডি বক্সি, ডক্টর বুড়বি রায়, তারা মনে করেন নেতাজিকে রাশিয়াতেই স্টালিন মেরে দিয়েছে, যার সর্বোচ্চ কোনো অকাট্য প্রমাণ নেই। এবং 85 সালের মধ্যে যারা আছেন, স্পেশালি অনুজরা, চন্দ্রচূড় ঘোষ, তারা নো ডাউট সরকারের কাছে বহুকাল যাওয়ার চেষ্টা করছেন যে ভগবানজি নেতাজিকে প্রমাণ করার, কিন্তু এট দ্য সেম টাইম তারা 85 সালে ভগবানজির অধ্যায় শেষ হয়ে গেছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, যেখানে তার বিপক্ষে কিন্তু অনেক প্রমাণ রয়েছে। 85 সালে যে তার মৃত্যু, এর অকাট্য প্রমাণ নেই। এবং আরেকটা গ্রুপ আছেন যার মধ্যে পড়ছেন ডক্টর মুজিবুর বালকেশব বর্ষা, জয়ন্ত চৌধুরী। তারা গবেষণা চালিয়ে বুঝেছেন যে মনে প্রাণ বিশ্বাস করেন যে নেতাজি ফিরে আসবেন, ভগবানজির 85 সালের ওটা মৃত্যুর একটা অন্তর্ধান। তো আমার বক্তব্য দিয়ে প্রত্যেককে যদি একটি লাইভ অনুষ্ঠানে নিয়ে আসা হয়, তাহলে মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা পৌঁছবে আর কি, এটাই বলার। আমার বক্তব্য যদি কার্যকরী করা যায় ভেবে দেখবেন। ধন্যবাদ। আমরা আমাদের এই ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই ভিডিওর মাধ্যমে সত্যি আমাদের সাবস্ক্রাইবারদের নেতাজি সম্বন্ধে এত আবেগ এবং ভারতবর্ষের ইতিহাস নিয়ে এত যে উৎসাহ, তা দেখে মনটা ভরে উঠল। সত্যি খুব কম সময়ের মধ্যে আমাদের এই ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মানুষ যুক্ত হয়েছেন, যাদের কথা ভাবলেও শিহরণ জাগে। কারণ আজ থেকে 6 মাস আগেও আমি ভাবতে পারিনি যে এত কম সময় 1000 জন মানুষের পরিবার পূর্ণ হবে। তাই জন্য সকল মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দেখুন, আমরা তো কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা কিন্তু রিসার্চার নই।
আমরা বিভিন্ন মানুষের কাছে যাই যারা রিসার্চ করেছে বা যারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে কাজকর্ম করছে, তাদের কাছে কিন্তু আসল ইনফরমেশন লুকিয়ে থাকে। দেখুন, বই পড়ে তো অনেক কিছুই জানা যায়, কিন্তু যখন একজন মানুষের মুখ থেকে তার নিজের এক্সপিরিয়েন্স, নিজের রিসার্চ সম্বন্ধে কথাবার্তা শোনা হয়, জানা যায়, তা কিন্তু অনেক বেশি আমাদের অন্তর্স্পর্শ করে। ঠিক তেমনই একজন মানুষ হচ্ছেন ডক্টর জয়ন্ত চৌধুরী, আমাদের সকলের প্রিয় জয়ন্তদা। আশা করছি যারা নেতাজিকে নিয়ে পড়াশোনা করেন বা নেতাজি চর্চা করেন তারা ওনাকে চেনেন। আজকের দিনে দাঁড়িয়ে নেতাজির সুভাষবাদের প্রচার এবং তার যে ফাইল, তার যে গোপনীয় ফাইল, সেই ফাইল উন্মোচনের জন্য আমাদের কি কর্তব্য, সেই নিয়ে জয়ন্তদার কি বক্তব্য, চলুন একটু শুনে নেওয়া যাক। 2025 আরো একটি 23শে জানুয়ারি এলো। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি নেতাজি সম্পর্কিত সিলেক্টেড ডিক্লাসিফাইড ফাইল আসতেই অনেকগুলো বছর লেগে গেছে, এখনো বহু ফাইল প্রকাশিত হয়নি। কিন্তু আমরা নেতাজি অনুরাগীরা এইটা নিয়ে আমরা চর্চা করতেই পারি যে আগামী এই একটি বছর আমরা চেষ্টা করি, কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাই যে জয় হিন্দ শব্দটাকে যদি ন্যাশনাল স্যালুটেশন করা যায়। বিভিন্ন অফিস কাছারিতে আমরা সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে বেরোতে পারিনি, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম ইত্যাদি আমরা বলে থাকি, যেটা সরকারিভাবে যদি জয় হিন্দ বলা হয় সিভিলিয়ানদের মধ্যে, আর্মিতে জয় হিন্দ শব্দটি আছে। আর ভারতের সেনাবাহিনীর নাম যদি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা যায়, ইন্ডিয়ান আর্মির নাম বদলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই দুটো এজেন্ডা আমরা রেখে দেখি। আমরা প্রাইম মিনিস্টার দপ্তরে চিঠি পাঠাই, যে যার মতো করে ইমেইল, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায়, কারণ নেতাজি নিয়ে বহু তথ্য সামনে আসেনি, হিমশৈলের চূড়ার মতো যে যতটুকু তথ্য সামনে এসেছে। আমার মনে হয় নেতাজি চর্চা হোক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নেতাজি চর্চার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে সমস্ত দূষণমুক্ত বই আছে সেইগুলো যেন পাঠকের কাছে যায়। দূষণমুক্ত বই আপনারা বুঝতেই পারছেন, যেখানে ওই এমিলিয়ানিটার গল্প নেই, বা ওই 8ই আগস্টের গল্প নেই, তাই বিমান দুর্ঘটনার গল্প নেই, আর ওই 17ই জানুয়ারি কলকাতার বাড়ি থেকে জনৈক ভাইপো মধ্যরাতে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলেন, এমন অবাস্তব তথ্যবিহীন বই, সেগুলি যাতে নতুন পাঠকদের হাতে না যায়, এটা সমস্ত যে চর্চাকারী আমরা খেয়াল রাখবো। এইটা একটু দেখা দরকার, কারণ বহু লেখক আগেও লিখেছেন, এখন অনেক চর্চা করছেন যারা আছেন, তাদের বই অত্যন্ত ভালো, যেখানে এমিলিয়ানিটাকে মান্যতা দেওয়া হয়নি, ওই মহানিষ্ক্রমণের যে প্রচলিত ভুয়ো গল্পকে মান্যতা দেওয়া হয়নি, এবং 8ই আগস্টের সেই বিমান দুর্ঘটনার গল্পকে মান্যতা দেওয়া হয়নি। তাই বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যে যে ক্ষেত্রে আছেন, যেখানে আছেন, যে কোনো সুযোগ পাচ্ছেন সেখানে সত্যগুলো তুলে ধরুন, এবং যে আমাদের যে ভাবনা চিন্তা যেটা আমরা এটা করি, আমরা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমরা জয় হিন্দ টেলিফোন দিয়ে চালু করি না। কারণ আমি দেখেছি আজাদ হিন্দ অ্যাসোসিয়েশন যেটা ছিল কলকাতায়, তারা সবাই প্রয়াত, তাদের আমি দেখেছি, আমি যখন কলেজ লাইফে গেছি দেখেছি, তারা কিন্তু নিজেদের মধ্যে জয় হিন্দ করে রাখতেন। এটা কিন্তু আমাদের দেশপ্রেমের প্রতীক। নেতাজিরও প্রতিও আমাদের সম্মান দেখাবার জায়গা। আজাদ হিন্দ ফৌজদেরও যেসব শহীদরা বিভিন্ন সময় তারা জীবন বিসর্জন দিয়েছেন বা খুব কষ্টে দিন কাটিয়েছেন, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা জানাবার ভাষা এই জয় হিন্দ। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। সুতরাং আমরা নির্দ্বিধায় আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা জয় হিন্দ শব্দ করতেই পারি। ইতিমধ্যে আমরা জানি যে এই চর্চাকারী, আমরা জানি আমরা নিজেদের মধ্যে জয় হিন্দ শব্দটি ব্যবহার করি, এবং চারদিক থেকে আমরা এইটাই সরকারের কাছে দাবি করি যে আমাদের ভারতীয় যে সেনা আছে সেটার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করা হোক। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ। জয়ন্তদার বক্তব্য আমরা শুনলাম। সত্যি চলুন না আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের মধ্যে ফোনে যখন কথা বলবো তখন জয় হিন্দ বলে আমরা ফোনটা ধরি না, এবং ফোনটা রাখার সময় আমরা জয় হিন্দ বলি না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে এইটুকুনি তো করতেই পারি। দেখুন, এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যালো, হাই, হাউ আর ইউ, এগুলো তো ঠিক আছে,
এগুলো আমাদের মধ্যে মিশে গেছে। এইগুলো হয়তো কখনো না কখনো পুরোপুরিভাবে বর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু নিজেদের মধ্যে বন্ধু বান্ধব, পুরনো আত্মীয় স্বজন এবং কাছের মানুষের সঙ্গে যখন কথা বলবো, যখন ফোন আসবে, তখন চলুন না একটু জয় হিন্দ বলি। সত্যি এটা যদি বলতে পারি তাহলে আগামী প্রজন্মের কাছেও কিন্তু একটা বেশ ভালো মেসেজ দিয়ে যেতে পারবো। আজকের এই ভিডিওটা এমন একটা গান দিয়ে শেষ করব যেটা আপনাকে রোমাঞ্চিত করবে, আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সময় যখন আজাদ হিন্দ বাহিনীর সৈনিকেরা আমাদের দেশের স্বাধীনতার জন্য পাহাড়ে পর্বতে সমুদ্রের ধারে আমাদের জন্য লড়াই করছিল, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানাই কোটি কোটি প্রণাম। ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতারাম, নমস্কার। सुबह सुख चैन की बरखा बरसे, भारत भाग्य है जागा। पंजाब सिंध गुजरात मराठा, द्राविड उत्कल बंगा। चंचल सागर विंद हिमाला, नीला जमुना गंगा। तेरे नित गुण गाये, तुझसे जीवन पाए, सब तन पाए आशा। सूरज बन कर जग पर चमके, भारत नाम सुभागा। जय हो जय हो जय हो, जय 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 हो, भारत नाम सुभागा। सबके दिल में प्रीत बसाए, तेरी मीठी बानी। हर सूबे के रहने वाले, हर मजहब के प्राणी। सब वेदों पर मिटा के, सब गोद में तेरी आके, गूंजे प्रेम की माला। सूरज बन कर जग पर चमके, भारत नाम सुभागा। जय हो जय हो जय हो, जय 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 हो, भारत नाम सुभागा। सवेरे पंग पखेरू, तेरे ही गुण गाये। घास भरी भरपूर हवाए, जीवन में उतलाए। सब मिलकर हिंद पुकारे, जय आजाद हिंद किनारे। प्यारा देश हमारा, सूरज बन कर जग पर चमके, भारत नाम सुभागा। जय